কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। জাহাঙ্গীরনগর, বরিশাল, রণক্ষেত্র বিভিন্ন স্থানে সংঘর্ষ, হল ত্যাগের বিরোধিতা করে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিএনপি মিছিলে পুলিশের বাধা, ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান কাদেরের। আসসালামু আলাইকুম। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1975 সালের 15ই আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে।
একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এতক্ষণ দেখছিলেন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, সন্ধে 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সবাই কি হল ছেড়েছে? শাওন, 6টায় হল ছাড়ার নির্দেশনা ছিল। এখন আপনার অনেক প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু হল থেকে 5:30টার পর থেকে কিন্তু দেখেছি যে অনেকেই হল থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখন বলা যাবে না যে সবাই বেরিয়ে গেছেন। এখনও অনেকে রিক্সা দিয়ে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং মনে হচ্ছে যে আরও কিছু সময় লাগবে সবাইকে বের হতে, কারণ যে পরিস্থিতি গিয়েছিল
বিকাল 4টা থেকে ঘন্টার উপর যে ঘণ্টাব্যাপী যে একটা সংঘর্ষ ছিল আন্দোলনকারী শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে, অর্থাৎ সেখানে তাদেরকে যেভাবে উভয় দিক থেকে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকে মানে বিশৃঙ্খল পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য তারা উভয় দিক থেকে টিয়ার শেল, রাবার বুলেট এবং নিক্ষেপ করে এবং তারা ছত্রভঙ্গ হয় এবং তারপর হলে যায়। হলে গিয়েও কিন্তু পুলিশ তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য হলের বাইরে থেকে বলে এবং তারা আস্তে আস্তে বেরিয়ে যায় অনেকে, কিন্তু এখনও যেতে পারেনি, অনেকে আটকা পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে আন্দোলনকারী কোনো শিক্ষার্থী নেই বললেই চলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকরাই শুধু আছেন। আমি এই মুহূর্তে বিসি চত্বরে আছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অনেকটা পরিশ্রান্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন এবং তারা প্রস্তুত আছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা। এবং অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা বলছেন যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হবে সেটা তারা করতে দিবে না এবং তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, এমনটাও বলছেন। আর শিক্ষার্থীরা কিন্তু হল থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের হল থেকে তারা কেন যাবে, তারা লেখাপড়া করবে, এখানে থাকবে এবং তারা বলছেন যে তাদের যৌক্তিক আন্দোলন সেটা সরকার মেনে নিলে কিন্তু হতো, এই পরিস্থিতি যেত না, এমনটাই তারা বলছেন। এবং হল থেকে এখনও আমরা দেখছি যে রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকেও কিন্তু মেয়েরা বেরিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, যে এখনও আমার পিছনেও একটি রিক্সা দিয়ে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে, প্রত্যেকটা প্রবেশ পথেই কিন্তু আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁটাতার দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য দিচ্ছে এবং কোনো গাড়িটারি কিন্তু আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছে না, রিক্সা শুধু প্রবেশ করছে আর সাংবাদিকদের গাড়ি প্রবেশ করতে দিচ্ছে এবং সবাইকে কিন্তু সুন্দরভাবে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু শান্ত পরিবেশ বলা চলে, কিন্তু বিকালবেলা যে একটি ঘটনা ঘটেছে, খুবই ভয়াবহ একটি ব্যাপক সংঘর্ষ কিন্তু আমরা দেখেছি এবং সেখানে অনেক ছাত্রছাত্রী কিন্তু আহত হয়েছে। কেউ টিয়ার শেলের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে অজ্ঞান হয়েছে, কেউ রাবার বুলেট পায়ে শরীরে বিদ্ধ হয়েছে এবং তাদেরকে হসপিটালে দেখেছি এবং তারা আর্তনাদ করছিল যে কেন তাদের উপরে এই অ্যাকশনটা পুলিশ নিল। তারা তো শান্তিপূর্ণভাবেই এই নিয়ে যাচ্ছিল, একটি মিছিল নিয়ে যাচ্ছিল, কফিন মিছিল, সেটার উপর কেন হামলা হলো। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। শাওন, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান। মিসবাহ, নীলক্ষেত এলাকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শাওন, বিকেল থেকে মূলত নীলক্ষেত এলাকা সংঘর্ষটা শুরু হয় এবং সাধারণ শিক্ষার্থী, যারা আন্দোলনরত শিক্ষার্থী, হলের নোটিশ দেওয়ার পর থেকে কিন্তু কিছু শিক্ষার্থী, তারা আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে তারা হল ত্যাগ করবেন না, কিন্তু পরবর্তীতে তারা অনেকটা বাধ্য হয়ে নিরুপায় হয়ে হল ত্যাগ করছেন। এবং যখনই শিক্ষার্থীরা তখন হল ত্যাগ করছিলেন, কিছু শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা স্লোগান দিচ্ছিলেন। পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ, এবং পুলিশ ছত্রভঙ্গ করতে টিএস সেল এবং এসে নিক্ষেপ করে এখান থেকে নিউ মার্কেট থানা থেকে প্রায় নীলক্ষেত পর্যন্ত কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করার জন্য করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া আধা ঘন্টার মতো হওয়ার পরে কিন্তু এটা শান্ত পরিবেশটায়। তারপর সন্ধ্যার পর থেকে, মূলত 6টার পর থেকে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রত্যেকটা পথ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটা পথে কিন্তু এই ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং বিজিবির যে টহল, সেটি কিন্তু কিছুক্ষণ পরপর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থান কিন্তু পরিদর্শন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কিন্তু প্রত্যেকটা স্থানে ব্যারিকেড দিয়ে দিয়েছেন। সাধারণত আমরা প্রত্যেকটি প্রবেশ পথ, এখন এই নীলক্ষেত থেকে যে ত্বরণ, এই প্রবেশ পথে গেট দিয়ে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে প্রত্যেক দোয়েল চত্বর থেকে। এবং এর আগে সন্ধ্যার দিকে বিকেলে কিন্তু ভিসি চত্বরে এবং কিছু উত্তেজনা দেখা যায় এবং সেটা পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সব কিছু মিলে এখন বিশ্ববিদ্যালয় এলাকা যদি বলার চেষ্টা করে, অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এই ছিল সবশেষ। শাওন, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর।
আজও দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়ক মহাসড়ক ও রেলপথ উত্তাল কোটা বিরোধী আন্দোলনের বিক্ষোভে বরিশালের শিক্ষার্থী ও পুলিশের ঘণ্টার পর ঘণ্টার সংঘর্ষ রূপ নেয় রণক্ষেত্রে। থেমে থেমে চলছে সংঘর্ষ। এতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থীসহ শতাধিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধশত। এছাড়া বিভিন্ন জেলায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে উত্তপ্ত বরিশালের রাজপথ, ঝরেছে রক্ত, নগরী পরিণত হয় যেন যুদ্ধক্ষেত্রে। পুলিশের সাথে বুধবার দুপুর থেকেই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং চৌমাথা এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কোটা আন্দোলনকারীরা। সংঘর্ষে আহত হন পুলিশের এক উপকমিশনার, সাংবাদিক সহ শতাধিক। আজ উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুলিশের গুলিতে 4 শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধশত। রংপুর বেগম রোকেয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। উত্তপ্ত বিভিন্ন জেলার রাজপথ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে শিক্ষার্থীদের মিছিল কাউতুল এলাকায় গেলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন কয়েকজন। শরীয়তপুর, মাদারীপুর, ফেনী, শেরপুর, বগুড়ায় ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে পদ্মা সেতুর উত্তর থানায় ইট পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের চাষারা ও 2 নম্বর রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ ঢাকা রেলপথ এবং সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শহরের চাষারা গোলচত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। জামালপুর ও ময়মনসিংহেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে উত্তপ্ত সিলেট, খুলনা, সাভার, সুনামগঞ্জ, গাইবান্ধা, যশোর সহ বিভিন্ন জেলার সড়ক মহাসড়ক। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় 2 ঘণ্টা বন্ধ থাকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জাহিদ, ক্যাম্পাসের পরিস্থিতি এই মুহূর্তে কেমন লক্ষ্য করছেন? শাওন, এই মুহূর্তের পরিস্থিতি এক কথায় থমথমে, ভিতরে একটা চাপা আতঙ্ক। কিছুক্ষণ আগে মুহুর্মুহু লাঠিচার্জ, রাবার বুলেট এবং টিয়ারশেলের ধারাবাহিকতায় শেষ হয়েছে পুলিশের অভিযান। আপাতত শেষ হয় অভিযানে পুলিশের অর্জন বলতে গেলে বলা যায় যে উপাচার্য নুরুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে তাকে বাসায় পাঠানো, এটা হলো এখানকার ফলাফল। আর শিক্ষার্থীদের লাঠিপেটা করে, রাবার বুলেট ছুড়ে তাদেরকে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে দেওয়ার মধ্য দিয়ে পুলিশ বলছে তাদের অভিযান শেষ হয়েছে। আর আমরা যেখানে আছি, যে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, সেখানে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক র্যাব এবং বিজিবি সদস্যদের। তারা বলছে যে পুলিশের এই অভিযানের পরে প্রয়োজনে যদি দ্বিতীয় দফায় অর্থাৎ দ্বিতীয় লেয়ারে এই বাহিনী দুটোকে রাখা হয়েছে। এবং আমরা বলেছিলাম যে ভেতরে আর কোনো অভিযান হবার সম্ভাবনা আছে কিনা, তো সেটা এখনো তারা নিশ্চিত করতে পারেননি কিংবা করেননি।
আর কিছুক্ষণ আগে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ব্রিফিং করেছেন সাংবাদিকদের। তারা বলেছেন যে এই অভিযানের মধ্য দিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে, পুলিশের সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছে। তার বাইরে বড় কথা হলো যে তারা সফলতা হিসাবে দেখছেন যে তারা ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন। সব মিলিয়ে কিন্তু একটা অমীমাংসিতভাবেই শেষ হলো পুলিশের এই অভিযান। এরপরে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটা ঠিক এখনই অনুমান করা যাচ্ছে না। তো শাওন, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর। নির্বাচিত সরকার উৎখাত করতে বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিনতাই করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির এই আন্দোলনের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত রাজধানী সহ সারা দেশে সহিংসতা সৃষ্টি করেছে। গতকাল নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জামাতের যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে 10ই মহরম পবিত্র আশুরা। ত্যাগ ও শোকের প্রতীক কারবালার এই শোকাবহ ঘটনা স্মরণ করে রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। ধুধু মরু প্রান্তর, সেখানেই আটকে রাখা হয় 72 সঙ্গী সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে। তৃষ্ণায় ছটফট সবাই, এক ফোঁটা পানি দেয়নি ইয়াজিদ বাহিনী। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ বিন্দুতে দাঁড়িয়েও লড়াই করে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 61 হিজরির আশুরার সেই দিনের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেই শোকের মাতম তাজিয়া মিছিল। সেদিনের সেই ইতিহাস পৃথিবী থেকে অন্যায় আর অবিচার দূর করতে সহায়ক হতে পারে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। এই ইসলাম ইসলামের পথে সত্যের পথে চলছে, কখনো মাথা নত করেনি অন্যায়ের বিরুদ্ধে। ইতিহাসের মধ্যে এত বড় ঘটনা আর কোনোটাই হয়নি। জুলুম নির্যাতনের বিপক্ষে যে আওয়াজ তুলছে, সেই চেতনা নিয়ে আজকে আমরা এই মহরমের স্মরণ মাতামে অংশগ্রহণ করেছি। রাজধানীর বকশীবাজারের হোসনি দালান থেকে বের হয়ে শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল শেষ হয় জিগাতলায়। অন্যদিকে মোহাম্মদপুর থেকে আরও একটি তাজিয়া মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এলেন বাড়িতে। মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। ইমাম হাসানের স্মরণে আজকে এই দিনটিকে আমরা পালন করি। ওনাকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই হত্যার আমরা প্রতিবাদ জানাই। 10 মহরম আমাদের ইমাম হোসেন শহীদ হয়েছে, এভাবে শোক মানাই যাচ্ছে আর কি। পৃথিবীর সৃষ্টি থেকে ইসলামের ইতিহাসের নানা বাঁকে গুরুত্বপূর্ণ সব ঘটনার সাক্ষী 10ই মহরম বা আশুরা। এদিনে যেমন সংঘটিত হয়েছে ইসলামের অনেক গৌরব আর বিজয়গাথা, তেমনি ঘটেছে হৃদয় বিদারক কাহিনীও। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মিথ্যা আর জুলুম নির্যাতনের বিপক্ষে এই আশুরা তাই তাৎপর্য বহন করে, বারবার শিক্ষা দেয় সত্যের ঝান্ডাকে উঁচু করে ধরতে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। রংপুরের পীরগঞ্জে 2 দফা জানাজা শেষে বাবনপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে আবু সাইদকে। সকালে মুন্সিগঞ্জ শহরের থানারপুর এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা আয়োজন করা হয়। এ সময় পুলিশ 2 জনকে ধরে নিয়ে যায়, পণ্ড হয়ে যায় জানাজা। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন সড়কে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, সিলেট, নাটোর ও বগুড়ায় নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
ভূমিদস্যুরা একত্রিত হলেও খাল উদ্ধারে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে-নূর তাপস। রাজধানীর সানারপাড়া এলাকার ডগাইর খাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় ঢাকার জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের উত্তরে মেয়র জানান, এ সমস্যার সমাধানে নগরীর পানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। জলাবদ্ধতা নিরসনে নিজেদের কার্যক্রম দীর্ঘস্থায়ী নয় বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে সমস্যার সমাধানে নতুন বিনিয়োগ করার কথাও বলেন ডিএসসিসি মেয়র। নগরীর জলাবদ্ধতা দূর করতে জলাধার রক্ষার বিকল্প নেই বলেও তিনি জানান। পানি নিষ্কাশনের মাধ্যমে আমরা 12 ঘন্টা মতো সময় লেগেছে। 12 ঘন্টার মধ্যে আমরা ঢাকাকে জলমগ্নতা থেকে মুক্ত করতে পেরেছি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী না। এর জন্য আমাদেরকে আরও বিনিয়োগ করতে হবে, ব্যাপক বিনিয়োগ করতে হবে এবং সব খালের অন্তর্জাল সৃষ্টি করতে হবে এবং নিষ্কণ্টকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। ফিফার অনুমতি সাপেক্ষে 26 অক্টোবর নির্বাচনের দিন নির্ধারণ করেছে বাফুফে। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সভাপতি কাজী সালাউদ্দিন। কমিটির মেয়াদ 23 অক্টোবর শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হবে প্রায় 3 সপ্তাহ পর। তারিখ পেছানোর ব্যাখ্যায় বাফুফে প্রধান জানান, নারী টি-20 বিশ্বকাপ এবং আগস্ট মাসের জন্য নির্বাচন পেছানো হয়েছে, কারণ নারী টি-20 বিশ্বকাপের জন্য নির্বাচনের ভেন্যু পাওয়া নিয়ে শঙ্কা আছে। হোটেল পেলেও বাড়তি ভাড়া গুনতে হবে তাদের। এছাড়া শোকের মাস আগস্টে নির্বাচনী ব্যস্ততা রাখতে চান না তারা। তবে ফিফার অনুমতি না পেলে 23 অক্টোবরেই নির্বাচন করতে হবে। যদিও এ বিষয়ে খুব একটা আপত্তি থাকে না ফিফার। টানা 16 বছর বাফুফের সভাপতি পদে আছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন কিনা এ জবাবে ব্যক্তিগত ব্যাপার বলেই সংবাদ সম্মেলন শেষ করেন তিনি। সেপ্টেম্বরে করতে হয়, তাহলে অগস্টে অল অ্যাক্টিভিটিস এসে যায়। তো আমাদের এখানে অনেক মেম্বার পার্লামেন্ট অনেকে আছে, তারা শোকের মাস অগস্ট মাসটাকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়, যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে। সো সেপ্টেম্বরে করলে অক্টোবরে ইলেকশন হবে। দ্যাট ইজ ওনলি রিজন। আজকে তো ওনলি ডিসিশন হলো যে ইলেকশন অমুক তারিখে। আজকের থেকে অল অ্যাক্টিভিটিস উইল স্টার্ট। কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওহিদ হৃদয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিকুর রহিম আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানের। নিজ ক্যাম্পাসে আর রক্ত দেখতে চান না তাওহিদ হৃদয়। পেসার শরীফুল লিখেছেন, তিনি ক্রিকেটার হলেও একজন ছাত্র, তাই সহপাঠীদের রক্তাক্ত অবস্থা তার কাম্য নয়। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও একাত্মতা জানিয়ে লিখেছেন, সঠিক পদক্ষেপ এবং যৌক্তিকতা বজায় রেখে সবকিছু সমাধান হোক। আফিফ হোসেন আশা করেন চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে এবং যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হবে। এদিকে নিজের সাবেক ক্যাম্পাসে রক্তপাত মেনে নিতে পারছেন না মুশফিকুর রহিম। সংশ্লিষ্টদের দ্রুতই সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের ক্রীড়াঙ্গনের সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শুটিং ফেডারেশন প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন বিভিন্ন স্তরের ক্রীড়াবিদ, সংগঠক এবং সর্বস্তরের মানুষ। এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে 59 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 1990 অকল্যান্ড কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে দলীয় ইভেন্টে আব্দুস সাত্তার নেনির সঙ্গে জুটি বেঁধে 10 মিটার এয়ার পিস্তলের স্বর্ণপদক জেতেন এই অ্যাথলেট, যা দেশের ক্রীড়াঙ্গনের সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণ। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য 1994 সালে স্বাধীনতা পুরস্কার জিতেছিলেন আতিকুর রহমান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন সহ দেশের সকল ক্রীড়া সংগঠন। যে সমস্ত ছেলে মেয়েগুলো বেরিয়ে আসছে, শুটার্স নতুন যারা আসছে, তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, তাদেরকে তারা উৎসাহ করেছে, তাদেরকে ট্রেনিং করেছে। তো সুতরাং আজকে শুটিংয়ের যে অবস্থান, তার জন্য তার অবদান অনেক। এই ধরনের একজন ক্রীড়াঙ্গনে এরকম একটা ক্রীড়া ব্যক্তিত্বকে যদি আমরা হারিয়ে ফেলছি, সেটার জন্য আমরা সবাই আজকে মর্মাহত, দুঃখিত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি হইব তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতেছ আমায় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাস? মাইরা একেবারে আম গাছের লোকে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।